আসসালামু আলাইকুম। আজ পহেলা মার্চ। মার্চ মানে স্বাধীনতার মাস। এই মাসেই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই মাসেই তিনি স্বাধীনতার দিক নির্দেশনা দিয়ে ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এই মাসেই অসহযোগ আন্দোলন হয়েছিল। এই মাসেরই ২৫ তারিখে পাক হানাদার বাহিনী বাংলার জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলার জনগণ, বিশেষ করে ঢাকার পুলিশ লাইন এবং পিলখানায় বিডিআররা সেটাকে প্রতিহত করেছিল। প্রতিহত করতে গিয়ে অনেকেই জীবন দিয়েছে। তারপরে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা এলো। সেই ঘোষণার পর থেকে পর্যায়ক্রমে সরকার গঠিত হলো, আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে পাক হানাদার বাহিনী পরাজিত হলো এবং একই বছর আমরা ১৬ই মার্চ পরিপূর্ণ স্বাধীনতা পেলাম, অর্থাৎ বিজয় অর্জন করলাম। তো এই যে স্বাধীনতার মাসের স্বাধীনতা শুরু হলো, এই স্বাধীনতা খুব সহজে আসে নাই। আমাদের ৩০ লক্ষ লোককে জীবন দিতে হয়েছে, অসংখ্য মা বোনের ইজ্জত গেছে, ঘর বাড়ি গেছে, সয় সম্পত্তি নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। বিশেষ করে এই যে বিপুল পরিমাণ মানুষ জীবন দিয়েছিল স্বাধীনতার জন্যে, আজকের এই দিনে আমি তাদের শুধু শ্রদ্ধা ভরে স্মরণ করি। এবং আমি এই মাসে ফেনী অঞ্চলের দু একটি ঘটনাকে স্মরণে আনতে চাই। একটি হচ্ছে, এই মাসেই আমরা ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরই ঢাকাতেও তারা যেমন গণহত্যা চালিয়েছিল, তেমনি সারা দেশে তারা এয়ার শেলিং শুরু করেছিল। এতে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সে সময় আমাদের ফেনীতে ৩ দিন এরোপ্লেন থেকে তারা গুলিবর্ষণ করেছিল। এই গুলিবর্ষণের এক পর্যায়ে বিশেষ করে জামে মসজিদের সামনে শেলিংয়ের সময় আমাদের এক সাংবাদিক আব্দুল ওয়াদুদ আহত হয়ে পঙ্গু হয়ে গিয়েছিলেন। আমারই আপন ফুফাতো ভাই আব্দুল হক, যিনি এখন খুবই অসুস্থ, প্রায় ৮০ বছর বয়সে, তিনি পঙ্গু হয়ে গিয়েছিলেন। এবং আমাদের গ্রামের মনু মিয়া নিহত হয়েছিলেন। এর ঠিক আগে আগে সিও অফিসে ৭ জন পাকিস্তানি সেনা অবস্থান নিয়েছিল। তাদেরকে সেই অবস্থান থেকে সরানোর জন্যে আমাদের আনসার, কিছু বিডিআর, কিছু সাবেক সেনা সদস্য এবং জনগণ প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে তাদের সঙ্গে প্রায় ২-৩ দিন ধরে গোলাগুলি হয়। শেষে একদিন তারা তাদের ২-১ জন আত্মসমর্পণ করেন। কিছু কিছু দোতলায় নিহত হয়। একটা পর্যায়ে ৭ জনের সবাই নিহত হয় এবং এরপরেই ফেনী শহর ছাড়া হতে লাগলো। ফেনী শহর জনমানব শূন্য হয়ে যেতে লাগলো এবং আমি একাই ট্রাকে করে ওই লাশগুলোকে বুড়বুড়িয়া গাঙ্গে নিয়ে ফেলে আসি। ফেলে এসে দেখি খাজা সাহেব সহ তার সঙ্গে তখনকার সময়ের যারা সার্বক্ষণিক কর্মী, ওদের কেউ নাই। পরে শুনলাম তারা সবাই চলে গেছে। যদিও আমি তারও বেশ কিছুদিন পর ওদিকে চলে যাই এবং পরে
ট্রেনিং ক্যাম্পে যায়। তো এগুলো আমরা আমাদের স্মরণে রাখতে হবে, যেহেতু স্বাধীনতার ইতিহাসের সঙ্গে এগুলো যুক্ত। আমি এ ব্যাপারে আর কোনো স্মৃতিচারণ স্বাধীনতা মাসের করতে চাই না। এবার আমি অন্যান্য প্রসঙ্গেই চলে যাব। বিশেষ করে আমি বোধহয় ঘোষণা দিয়েছিলাম যে আমি এবার একটু সংক্ষিপ্ত করব ভাষণ, কিন্তু আমি দুঃখিত, ভাষণটা শেষের দিকে অনেকগুলো ঘটনা এসে জড়ো হয়েছে, ফলে পারবো কিনা জানি না। যদি না পারি তাহলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। একে একে প্রসঙ্গ কোনো টানবো। একটা হচ্ছে, হঠাৎ করে বিনা কারণে ফেনী থানার চতুর্দিক ঘেরাও করে তারা ফলক দিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে বাড়িয়েছে। সেই ফেনী মডেল থানার ফলকটি উন্মোচন করেছিলেন আমাদের এখনো আছেন যিনি সেই এসপি। উন্মোচন করার পরের দিনই বোধহয় শোনা গেল যে তিনি ট্রান্সফার হয়েছেন, এবং সেই দিনই পৌরসভার লোকজন, বিশেষ করে কাউন্সিলর আলাউদ্দিনের নেতৃত্বে এসে ওটা ভেঙে ফেলে দিয়েছে, তার নাম ফলকটা সহ নিয়ে গেছে। বিষয়টা পুলিশের, ওদের কাজ, ওদের ব্যাপার, ওরা উদ্বোধন করেছে, ওদের ফলক লাগিয়েছে। এখন পৌরসভার কি মাথা ব্যথা হলো যে তারা এটাকে ভেঙে নিয়ে গেছে। তবে এটাকে ভেঙে নিয়ে গিয়ে এক লজ্জাস্কর পরিস্থিতির সৃষ্টি হলো। তারা নিজেরাই আবার ওটা লাগিয়ে দিয়েছে। ওই বোকা কাউন্সিলরেরা বুঝতেই পারেনি যে ওখানে সিসি ক্যামেরা আছে, তাদের সবাইকে যে যা করছে দেখা যাবে। সেজন্যে এখন ডিআইজি এসেও গতকাল বলেছে যে এটা এমনি যাবে না, কার নাম আছে না আছে বুঝি না, তবে সিসি ক্যামেরায় যাদের দেখা যাবে তাদের রেহাই নাই, এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে আবার লাগিয়েছে, এটা তাদের জন্য নিশ্চয়ই লজ্জাস্কর, এবং ডিআইজির পরবর্তীকালে এই ঘোষণা তাদের জন্য ভীতিকর। আমি মনে করি যাওয়ার আগে বর্তমান এসপি তার শেষ খেলাটি খেলেই দিয়ে গেল। তো এসপিকে আমরা কেউ সমর্থন দিতে পারি নাই, তার ডিপার্টমেন্টও দেয় নাই, ফলে জালিম মুক্ত করার চেষ্টা করেও আসলে সে পারে নাই। তবে ফেনীবাসী শ্রদ্ধার সাথে তাকে চিরদিন স্মরণ রাখবে, আমরা রাখব, এবং সময় মতো তাকে যথাযথ সম্মান প্রদর্শন করব। তিনি টাকা পয়সা কি নিয়ে যাচ্ছেন না নিয়ে যাচ্ছেন আমরা জানি না, তবে অন্যদের মতো একেবারেই তেমনটি নয়। তবে তিনি নিয়ে যাচ্ছেন ফেনীবাসীর ভালোবাসা। এই ভালোবাসার চাইতে বড় মূল্যবান আর কোনো সম্পদ আছে বলে আমি মনে করি না। তাকে অভিনন্দন। এবার কিন্তু আমি একটা ব্যক্তিগত এবং আমার পারিবারিক বিষয়ে আগে ভাগে পরিষ্কার করে যেতে চাই। শরীরটাও ভালো নেই, মেরে ফেলবার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। যেহেতু জীবন মরণের এই সন্ধিক্ষণে বিষয়টা আমার, যেমন এটা সত্য 2001 সালে আমি বলেছিলাম যে আমার মৃত্যুর পরে, শুধু মৃত্যুর পর মালিক হবে পৌরসভা। কিন্তু শুধু বলে গেলেই কারো সম্পত্তির মালিক অন্য কেউ হয় না। রেজিস্ট্রি করে লিখিতভাবে তাকে সেটা দিতে হয়, এবং এটা দলিল রেজিস্ট্রির মাধ্যমেই সম্পন্ন হয়। পৌরসভা কোনোদিন আমার কাছ থেকে এটা দলিল নিবার চেষ্টাও করে নাই, আমিও তাদেরকে সেটা দেই নাই। এখানে দুটো প্রসঙ্গ, তারা দলিল রেজিস্ট্রি করে নেয় নাই,
আরেকটি হচ্ছে তারা এটা বলতে রাজি নয় যে আমি বলেছিলাম আমার মৃত্যুর পরে, অর্থাৎ ততদিনই আমার তো কোনো সম্পত্তি বলতে নিজের করা কিছু দেই নেই, এবং বলেছি আমার মৃত্যুর পরে এটা পৌরসভা পাবে। সেই জন্যে আজকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই লুটপাটের কারখানা সম্পত্তি দিতে পারে না, দেওয়া উচিত নয়, আমি না। তাই আমার সেদিনকার সেই ঘোষণাটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। কোনো অবস্থাতেই আমার মৃত্যুর পরেও আমার সম্পত্তি পৌরসভার কাছে যাবে না। তবে আমার জীবদ্দশাতেই অনেক সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি। মক্কা সুইস 2 কোটি টাকায় বিক্রি করেছি আমি জহিরিয়া মসজিদের কাছে। ওখানে তারা একটা মার্কেট করেছে এবং মার্কেট করার স্বার্থেই তারা আমাকে অভিনয় করে এটা নিয়েছে। কিন্তু এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে তাদের কাছে কিছু অল্প দামে বিক্রি করতে গিয়ে আমি শর্ত দিয়েছিলাম যে এই মার্কেটের নামের সঙ্গে আমার আব্বা আব্দুল গনি হাজারীর নামটি যুক্ত থাকতে হবে। এটা পাঁচগাছিয়া রোডে ডাক্তারপাড়ায় থাকে কাশেম। ঘরটি আছে আছে তারা সেটা রক্ষা করেনি। এখন আমার আরেকটি ইচ্ছা আছে, আমি আমার সেই বাপের দেয়া সম্পত্তির থেকে বিক্রি করে কিছু অর্থ আমার হাজারি কলেজকে এবং কিছু অর্থ ডায়াবেটিক সেন্টারকে দেব। পৌরসভা তো অনিয়মের আখড়া, দুর্নীতির আখড়া, চুরি ডাকাতির আখড়া, এটাকে দেয়ার কোনো প্রশ্ন আর উঠতেই পারে না। কোনো টেন্ডার না, কোনো প্রকল্প গ্রহণ না, কোনো ওয়ার্ক অর্ডার না, কোনো কিছু না, শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে কাজ করার জন্য বলে যা ইচ্ছা তা, কোনো তদন্ত না, ইঞ্জিনিয়ারদের দেখা না, বিল দিয়ে দিচ্ছে। কোটি কোটি টাকা এভাবে হাতিয়ে নিয়েছে পৌরসভা। পৃথিবীতে কোনো পৌরসভা এরকমটি অনিয়মের আখড়া হয়েছে আমার জানা নেই। এখন আমি কিছু জিনিস পরিষ্কার করে দেয়া দরকার। আরেকটি হচ্ছে, আমি আগেও বলেছি, কিন্তু আমার অকারণেই সন্দেহ লাগে আমার ইচ্ছাটি পূরণ হবে কিনা মৃত্যুর পরে। আমি বলেছি মুজিব উদ্যানের পাশে আমার নিজস্ব জায়গায় আমার কবরটি দিতে হবে। এবং আজকে আমি এটার সঙ্গে আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমার মৃত্যুর পরে প্রথম জানাজাটি পাইলট হাই স্কুল মাঠে হবে, এটা আমার ইচ্ছা। এবং সেখানে কেউ কোনো ভাষণ দিতে পারবে না, কোনো রাজনৈতিক নেতা, অন্য কোনো বড় ধরনের ব্যক্তিত্ব বা কেউ কোনো ভাষণ, আমার লাশকে সামনে রেখে কোনো ভাষণ হোক, এটা আমি পছন্দ করি না। তবে ভাষণ নয়, আত্মীয় স্বজনরা প্রায়শ দেখা যায় লাশের সামনে দাঁড়িয়ে বলে ওনার কাছে কেউ টাকা পয়সা পেলে ওটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেব, আর উনি যদি ওনার কারণে আপনারা তাকে মাফ করে দেবেন। এটা হতেই পারে, এটা হওয়া উচিত, কিন্তু আমার ক্ষেত্রে এটার দরকার নাই। কেননা আমি এখনই ঘোষণা দিচ্ছি, যদি কেউ আমার কাছে কিছু পাওনা থাকেন, আমার জীবিত থাকতেই আমার সাথে যোগাযোগ করেন। আমি বাপের সম্পত্তি বিক্রি করে হলেও ও যেভাবেই হোক আমি দ্রুততম সময়ের মধ্যে সেটা পরিশোধ করব। দ্বিতীয়ত, আমি এখনই আপনাদের কাছে
যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, যদি কোনো দিন কারো কোনো ক্ষতি করে থাকি, যদি কোনো কারণে কেউ আমার প্রতি মনে কষ্ট নেন, আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাই। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আমি নিজেই আমার জন্য আপনাদের কাছে মাপ চাইছি, অন্য কেউ আমার পক্ষ থেকে মাপ চাইবার দরকার নাই। কারণ যেই তিক্ত অভিজ্ঞতা ফয়েজকে নিয়ে হয়েছে, মানুষ এসেছে নামাজ পড়তে, সেখানে দেখে রাজনৈতিক বক্তব্য হচ্ছে, এটা যেমন ফয়েজকে কষ্ট দিয়েছে, মানুষকেও কষ্ট দিয়েছে। এগুলো বন্ধ করতেই হবে। এই যেসব যারা এগুলো করছে, আল্লাহ তাদেরকে যেন নিবৃত করে। আমি ধ্বংস করার কথা বলি না, তাদেরকে যেন নিবৃত করে। এরপরে আমি আমার আবারও বলে দিতে চাই, এবার আমার মনে হয় আমার যদি কিছু সম্পত্তি থেকে যায় মৃত্যুর পরে, সেগুলো বিধি মোতাবেক আমার সকল ভাই বোনদের মধ্যে বিধি মোতাবেক বন্টন হবে। এর অন্যথা কোনো কিছু হওয়ার সুযোগ নাই। এটা আমি লিখিত দিলেও হবে, না দিলেও হবে। এটা যেন ঠিকঠাক মতো হয়, এটা আমার ইচ্ছা। এবার যেটা নিয়ে একটু বিভ্রান্তি হয়েছিল, আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই। প্রথমটি হচ্ছে ইজতেমা ময়দানের নাম। আমি বলেছিলাম ইজতেমা ময়দানের নাম পরিবর্তন করার কিছু প্রস্তাবও দিয়েছে। এটার একটা ঐতিহাসিক কারণ হচ্ছে, ইজতেমা ময়দানটি কথা সবাই বলছিল যে দেবীপুরে। এই দেবীর একটা ইতিহাস আছে। শান্তি দেবী হচ্ছে ফেনীর ইসলামপুর রোডে একসময় একটা পতিতালয় ছিল। সেই পতিতালয়ে এই শান্তি দেবী ছিল। এই শান্তি দেবী আসলে মুসলমান ছিল। সেই কালে পতিতালয়ে ভর্তি হতে হলে হিন্দু নাম দিতে হতো, যেমন অভিনয় করতে হলেও মুসলমানকে হিন্দু নাম দিতে হতো। যেমন দিলীপ কুমার আসলে নাম হচ্ছে নাসির খান, কিন্তু অভিনয়ের স্বার্থে সে দিলীপ কুমার হয়ে গিয়েছিল। সন্তোষ কুমার, সুধীর, এরা সবাই মুসলমান, কিন্তু অভিনয়ের স্বার্থে ওরা হয়ে গিয়েছিল হিন্দু। এই শান্তি দেবীও মুসলমান ছিল, কিন্তু নাম রেখে দিয়েছিল হিন্দু। এই শান্তি দেবীর সঙ্গে আমাদের বর্তমানে আলম, আমাদের ডিসি অফিসের কাছে বাড়ি, আলমের পিতা শান্তি কোম্পানি, তার নামটাও আমরা ঠিকমতো জানি না, শান্তি কোম্পানি, এই শান্তি কোম্পানির আশ্রিতা ছিল এই মহিলা। শান্তি কোম্পানি বলা ঠিক হচ্ছে না হয়তো, তবুও আশ্রিতাদের ভালো। এবং এক পর্যায়ে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে যখন জনগণ তৎকালীন আক্রমণ করে ইসলামপুর রোডের ওই পতিতালয়কে তুলে দেয়, তখন শান্তি কোম্পানি এই তার একটা আবাস করে দেয়, এবং সেই হিসাবে তার দেবীপুর। একইভাবে ওই শান্তি দেবীর নামেই এবং সে সময়ের যে কয়জন প্রভাবশালী মানুষ ছিল, শান্তি কোম্পানি, সাথী কোম্পানি, সোনামিয়া হাজারি, এরামুদ বাচ্চুর বাপ, তারপরে আমাদের আফজল মিয়া, এদেরই একজন এই শান্তি কোম্পানি। তিনি তার বীর কোম্পানির নামটাও দিলেন শান্তি বেড়ি। ওই শান্তি কোম্পানি বাড়ি হিসেবে তাদের বাড়িও শান্তি। সুতরাং একটা পতিতালয়ের নামে যে গ্রামের নাম, সেই নামের জায়গাতে আমাদের এই ইজতেমা হবে, এটা আর কেউ যাই বলুক আমি কিছুতেই পছন্দ করি না এবং কোনোদিনও করব না, যে যাই বলুক। এরপরে
আরেকটি বিষয় নিয়েও বিভ্রান্তি দেখ ঠিক খুব বড় বিভ্রান্তি কিছু না, দ্বিমত আছে দেখা যাচ্ছে, থাকতেই পারে, থাকুক, আমি এটা চাই। সেটা হচ্ছে কুমিল্লা বিভাগের সঙ্গে থাকাটাকে আমি সমর্থন দিয়েছি। দ্রুততম সময়ে আমি যোগাযোগ করতে পারবো, এক নম্বর। দ্বিতীয়ত আমি ঢাকা যেতেও কুমিল্লা দিয়ে যেতে হয়, সুতরাং আমি ঢাকা যাওয়ার সময় কাজ করতে পারি, ঢাকা থেকে আসার সময় করতে পারি। এর বাইরেও একটি ঐতিহাসিক ঘটনা আছে, সেটা হচ্ছে কুমিল্লা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ব্রিটিশ ভারতে, অর্থাৎ পাক ভারত উপমহাদেশের আগে ব্রিটিশ ভারতে ত্রিপুরা রাজ্য এবং আরাকান রাজ্য দুটি ছিল। চট্টগ্রাম ছিল আরাকান রাজ্য, আর কুমিল্লা ছিল ত্রিপুরা রাজ্যের শুধু অংশ নয়, ত্রিপুরা রাজ্যের রাজধানী। পাক ভারত ভাগ হওয়ার পরে এই ত্রিপুরা রাজ্যের অর্ধেক ইন্ডিয়াতে চলে যায়, ওখানে তারা আগরতলা এটা রাজধানী করে, আর কুমিল্লা জেলার এবং জেলা সদর হয়। এই জেলা সদরে তখন কুমিল্লা নামে জেলা সদরের সঙ্গে বা ত্রিপুরা রাজ্যেরও অংশ হিসেবে ফেনী তথা গ্রেটার নোয়াখালী অন্তর্ভুক্ত ছিল। আমরা ছিলাম ত্রিপুরা রাজ্যের অংশ। তো সেই ত্রিপুরা রাজ্যটাই আবার আমরা একসাথের মতো খানিকটা হয়ে গেলে আমি সমস্যা কিছু দেখি না। ত্রিপুরার অধিবাসী, চট্টগ্রাম হচ্ছে আরাকানের অধিবাসী। সেই কারণেও এই একটি ঐতিহাসিক কারণেও আমি, তবে যারা অন্য কোথাও চান তাতে আমি আপত্তি করি না। কেউ কেউ ফেনীতেই বিভাগের সদর চান, সেটা চাইতে পারেন। যদি কেউ ঢাকার বদলে ফেনীতে বাংলাদেশের রাজধানী চান, তাতেও আমি আপত্তি করব না। কিন্তু যুক্তি অযৌক্তিক একটা বিষয় আছে, সেটাকে বিবেচনায় রাখার প্রশ্ন আছে। তবে হ্যাঁ, আরেকটি ঐতিহাসিক ঘটনা আছে, তাহলে কিন্তু ফেনীতেই আজকে এই বিভাগের সদর হতে পারত। সেটা হচ্ছে আইয়ুব আমলের প্রায় শুরুর দিকে আজম খান নামে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন একজন, যিনি গভর্নর ছিলেন পূর্ব পাকিস্তানের। তিনি এই এলাকার সফর করতে এসে একদিন ফেনীর রাজাদের দিঘি, পাইলট হাই স্কুল, ফেনী কলেজ, বিজয় সিং ইত্যাদি দেখে মুগ্ধ হলেন, এবং সেই কারণে তিনি নিজের উদ্যোগে, আমরা কেউ ফেনীবাসী দাবি করি নাই, ঘোষণা দিলেন যে নোয়াখালী জেলার সদর দপ্তর হবে ফেনীতে। এবং তিনি ফাউন্ডেশন স্টোন লে করলেন, অর্থাৎ উদ্বোধন করলেন ফেনী জেলার সদর হিসাবে মহিপালে মানে দিঘির পাড়ে। সেই সময়ে এটাকে অমান্য করে, এটাকে বাতিল করার জন্য সমগ্র নোয়াখালী লক্ষ্মী প্রতিবাদ শুরু করে। সেই প্রতিবাদের মুখে তারা রেল লাইন উড়িয়ে আমরা ফেনী থেকে আমাদের পক্ষে কোনো সমর্থন জোগাড় করি নাই। খাজা সাহেব একটি শব্দ করেন নাই, একটি মিটিংও করেন নাই। রাজনৈতিক জীবনের এটি একটি ব্যর্থতা। মানুষের কোনো কারোর জীবনে সবকিছুই সফলতা থাকে না। আমি মনে করি যেহেতু আমরা তখন ছোট ছিলাম, আমাদের কিছু করণীয় ছিল না, কিন্তু খাজা সাহেব এই বিষয়টাকে নিয়ে তখনকার আজম খানকে সমর্থন দিলেন না, ফলে আবার নোয়াখালীতেই সদর দপ্তর চলে গেল। যদি সেদিন সদর দপ্তরটি ফেনীতে অবস্থান করতে বা থাকতো, তাহলে আজকে ফেনী বিভাগই হয়ে যেত। তাতে কোনো, আমি মনে করি এই ব্যাপারে আর কোনো কারো কষ্ট করার দরকার হতো না। তো যাই হোক, আমি আবারও বলছি, এখানে অন্য কোনো রাজনীতির তো বিষয় নাই, যে সুবিধা বেশি আমরা সেখানে যাব। তো আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আপনারা ইচ্ছা সেটা সমর্থন করেন, আমার আপত্তি নেই। আমি কিন্তু কুমিল্লার সঙ্গে থাকাটাকেই সমর্থন করছি। এবার গতকাল
হাজী রহিম সংসদে ভাষণ দিয়েছে। ভাষণে সে কে বলেছে আমার কাছে সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সে যতক্ষণ ভাষণ দিল বা দিচ্ছিল ততক্ষণ সংসদ চুপচাপ ছিল। তার চাইতেও বড় কথা হচ্ছে সংসদে হাজী রহিম ভাষণ দিচ্ছিল নিজামের বিরুদ্ধে অনবরত অভিযোগ এনে। এই জাতীয় ক্ষেত্রে সরকারি দলের কারো বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন সেটা একটু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, কিন্তু হাজী রহিম যখন নিজামের বিরুদ্ধে কথা বলছিল কোনো বিশৃঙ্খলা তো নাই। আমি তাজ্জব হয়ে গেলাম যে স্পিকার তাকে আরো বলার জন্য 2 মিনিট সময় বাড়িয়ে দিল। তাহলে পরিস্থিতিটা কি? আমার মনে হয় সহজেই অনুমেয়। সবাই হাজী রহিম কিছু কিছু কথা অবশ্যই ঠিকঠাক বলেছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2-1টি কথা বলতে হয়তো ভুলে গিয়েছিল। যেমন হাজী রহিমকে হত্যা করার জন্যই তো 30-40 জন সশস্ত্র অবস্থায় তার এলাকায় পাঠিয়েছিল। র্যাবের হাতে তারা ধরা পড়েছে অস্ত্র সহ, এবং সেদিন মোদি বাংলাদেশ সফর করছিল। ওদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে নিজামরা সেদিন ব্যারিকেড দিয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল, অনেক মানুষকে কষ্ট দিয়েছে। সেই একটি বড় ঘটনা। আমার কথাও সে বলেছে, যদিও আমি তার সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই বলেছে, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু সে আমার পত্রিকাটি যে সে বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণ অবৈধভাবে, এবং তার ভিডিও আছে, অনেক মন্ত্রীও এটা শুনেছে, সেই কথাটাই বলতে ভুলে গেছে। ইকবাল সোবহানের কথাও বলেছে, ঠিকই বলেছে। এখন প্রধানমন্ত্রী তাকে উপদেষ্টা করে রাখবেন আর আমরা তাকে গালাগাল করতে থাকবো, তো প্রধানমন্ত্রীর গায়ে পড়ে এসব। তো সেটা প্রধানমন্ত্রীরা বুঝবেন। আমরা অত বড় বিষয়গুলো নিয়ে আর মাথা ঘামাতে চাই না। আমি আগেই বলেছি চেষ্টা গতকাল বা তার আগের দিন আমার হাজারী কলেজের একটি নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ভালো, সুন্দর, খুবই ভালো, প্রয়োজন ছিল। কিন্তু সেই কলেজটির ওই ভবনটি কলেজের টাকায় করা হয়েছে। যেই কলেজের টাকা আমি রেখে এসেছিলাম, আমার সময় সংগৃহীত ওই টাকাটা রেখে এসেছিলাম কলেজের টাকা। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের ফ্যাসিলিটিস থেকে করা হয়, জেলা পরিষদ থেকে করা হয়, বিশেষ তহবিল থেকে করা হয়, কিন্তু এটা হয়েছে আমার নিজস্ব অর্থায়নে। কিন্তু তবুও এই ভবনটির নাম দেওয়া হয়েছে নিজামের বাপের নামে। এখন এটা প্রযোজ্য কিনা? আমাদের দেশের কত গুণী জ্ঞানী লোক আছে, জহির রেহান ছিল, সালাম সাহেব ছিল, এরকম অসংখ্য সাংবাদিকরা ছিল, অসংখ্য ছিলেন। কারো নাম না দিয়ে আমারই অর্থায়নের টাকায় কলেজ করে নিজের বাপের নাম দেয়া, আবার হাজারি, নিজে হাজারি কিন্তু বাপের নামের সঙ্গে হাজারি লেখে না। তো যাই হোক, এখানেও লেখে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা আরো বড় চিন্তা কেন করতে পারে না? এটাই আমি চিন্তা করে দেখতে, মানে ভেবে পাই না। আর আমি এই ব্যাপারে মন্তব্য করব না। সেখানে অনেক কষ্টে আমার নামটি নিয়েছেন, নিজামও নিয়েছে 2-1 বার, কিন্তু হয়েছে সেখানে কিসের ভবন উদ্বোধন হবে? এটা তো জয়নাল হাজারী কলেজের নতুন ভবন উদ্বোধন, কিন্তু ওই জয়নাল হাজারী কলেজটা লেখে নাই। যাক, ওইটা না লিখলেও কিছু আসে যায় না। এখন আরেকটি বিষয় হচ্ছে, নিজাম নিজের মুখে বলেছে যে অর্থাৎ আমার আমলে যেমন লেখাপড়ায় খুবই উন্নত ছিল কলেজটি, প্রথম স্থান অধিকার করেছে, সে বলতে চাইছিল যে তার আমলেও কলেজটি প্রথম স্থান অধিকার করেছে এবং খুবই ভালো অবস্থায় ছিল। আসলে এটা একটা মিথ্যাচার। আমার কলেজটা, এই মিথ্যাচার একেবারেই গ্রহণযোগ্য নয়, আমি পছন্দ করি না। ছাগলনাইয়ায় প্রথম স্থান অধিকার করে, এটা আপনারা
যেই কোনো প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করলেই তারা বলবে যে নিজামের আমলে কিংবা বর্তমানে আমার কলেজটি ফেনী জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে না বা করে নাই। তো এইসব মিথ্যা কথা বলে লাভ কি সেটা আমার ঠিক বোধগম্য নয়। তবে আমার কলেজটি আরো উন্নত হবে, উন্নত হোক, এটা আমি চাই। কিন্তু কোনো মিথ্যাচার পছন্দ করি না। আর কলেজের টাকায় বিল্ডিং করে নিজের বাপের নাম দেওয়াও সমর্থন করি না। এবার আল্লাহর রহমতে বোধহয় ঘটনা শেষ করতে পারবো। এবার শেষ খেলার প্রশ্নটি, আমি গতবার ভাষণে যত কথাই বলেছি সেই কথা খুব বেশি অনেকের কানে ঢুকে নাই। শুধু শেষ খেলার কথা যেটা বলেছি ওটাই নিয়েই কেবল আলোচনা। তো সুতরাং সেই প্রসঙ্গে তো আলোচনা করতেই হবে। সেই প্রসঙ্গে আলোচনা করেই আশা করি আমি আমার আজকের আলোচনাটা শেষ করতে পারবো। সেটা হচ্ছে বঙ্গবন্ধু যেভাবে শেষ খেলাটা খেলেছিলেন একইভাবেই আমি শেষ খেলা খেলতে চাই। রাহ মুক্ত বা জালিম মুক্ত করতে পারবো। মুনাজাত ধরে শুধু আমরা দেশ স্বাধীন করতে পারি নাই। সুতরাং যেই পদ্ধতিতে যেভাবে ইতিহাস বলে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন, হানাদার মুক্ত করেছিলেন দেশকে, আমাদেরকেও সেভাবেই হানাদার মুক্ত করতে হবে। অর্থাৎ আমাদেরকে শেষ খেলার জন্য খেলা শুরু করতে হবে। শেষ খেলার কিন্তু শুরু না করে তো আর শেষ খেলার প্রশ্ন ওঠে না। তো এখন শুরুটা আমরা করব। যেমন বঙ্গবন্ধু আমি মনে করি 6 দফা যখন দিয়েছিলেন ঠিক তখনই বঙ্গবন্ধু স্বাধিকার আন্দোলনটি শুরু করেছিলেন সরাসরি, এবং তাতেই ওরা ক্ষুব্ধ হয়ে এদেশের মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে যুদ্ধ পর্যন্ত এসে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাদের এখানেও আমরা যদি জালেম মুক্ত ফেনীর টুকটাক আন্দোলন শুরু করি তাহলে তারা সেই পথ ধরবে, এবং সেই পথ ধরলে যেই পথে বাংলার জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্দেশে গিয়েছিল সেই পথে যেতেই হবে, বিকল্প কিছু নাই। শুধু মুনাজাত করব, রোজা রাখবো, কোনো লাভ হবে না। তবে যারা বিশ্বাস করেন না জালিম কোনোদিন স্থায়ী হয় না, আমি মনে করি তারা আল্লাহর প্রতি ঈমান কম। আল্লাহর বিধান মোতাবেকই বলে দেয়া হয়েছে কোন জালিমি শান্তিতে পৃথিবীতে থাকতে পারবে না, পারে নাই, তাহলে এরাও পারবে না। এটা আল্লাহর বিধানেই বলা আছে। তাহলে আমাদের উপর যে অত্যাচার, নির্যাতন, ফেনীবাসীর উপর যে জুলুম, ফেনীবাসীকে যেভাবে হয়রানি, ফেনীবাসীকে যেভাবে জিম্মি করা, এখানে যেভাবে চাঁদাবাজি, খুন, ডাকাতি, রাহাজানি, চুরি ইত্যাদি, এসব থেকে মুক্তির জন্য ফেনীবাসীকেই রুখে দাঁড়াতে হবে। তাতে যদি কারো জীবনও যায়, বঙ্গবন্ধুই তো বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব। তো আমাদেরকেও তো রক্ত দিতে হবে। রক্ত দেওয়া ছাড়া তো হয়তোবা আমাদের কোনো জালেম মুক্তি হবে না। সেজন্য বঙ্গবন্ধু যেমন ধীরে ধীরে শুরু করেছিলেন, 6 দফা দিয়েছিলেন, তারপরে তিনি অসহযোগ আন্দোলন করেছেন, তারপরে হরতালও করেছেন। 7ই জুনে হরতাল হয়েছিল, মনোমিয়ারা মৃত্যুবরণ করেছিল। এভাবে করতে করতে একদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন। তো আজকে বঙ্গবন্ধু একসময় অসহযোগ আন্দোলনও করেছেন। এভাবে দীর্ঘদিন আন্দোলনের একটা পর্যায়ে মহাত্মা গান্ধীও ভারত স্বাধীনতার জন্য অসহযোগ আন্দোলন করেছিলেন। অসহযোগ আন্দোলনেরও কিন্তু বোমার চাইতেও, অ্যাটম বোমার চাইতেও শক্তি অনেক সময় বেশি হয়। যেমন গান্ধীজির অসহযোগ আন্দোলন সমগ্র ইংরেজদের টনক নাড়িয়ে দিয়েছিল। ইংরেজরা বুঝেছিল এদেশে থাকার সুযোগ নাই। সেজন্য শান্তিপূর্ণ একটি আন্দোলন ঘোষণা দেব আমি আজকে।
সেই আন্দোলনে যদি সাড়া পাই, অর্থাৎ সেই আন্দোলন হচ্ছে পরীক্ষা। যারা ভেবেছিলেন আমি ওই দিনই বোধ দু একদিনের মধ্যেই লাফ দিয়ে ফেনি এসে চতুর্দিক তছনছ করে ফেলবো, সব অত্যাচারী জুলুমবাজদের শেষ করে ফেলবো, এটা তো সম্ভব না। এটা কেউ কোনোদিন করে নাই, পারে নাই। আমি একাকী শক্তি, আমার কি আছে? শক্তি হচ্ছে আমার জনগণ। আমি আত্মবিশ্বাস আছে, খবর পাই জনগণ আমার পক্ষে। আমার অস্ত্র হচ্ছে সেই জনগণ। সেই জনগণকে নিয়েই আমি নামতে চাই, কারণ শেষ খেলা এই জন্যে জনগণ আমার সঙ্গে থাকবে যদি বিশ্বাস হয়, তাহলে জনগণের সঙ্গে যাব। যদিও বঙ্গবন্ধু নিজেই কখনোই মিছিল মিটিং কিংবা যুদ্ধের ময়দানে ছিলেন না, বঙ্গবন্ধু ছিলেন তখন কারাগারে, কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশিত কাজ সমাধা করেই আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের জনগণ দেশ স্বাধীন করেছিল। সেই হিসেবে আমি আজকে কথা বাড়াবো না, বেশি ইতিহাস টানবো না। আপনারা সবাই জানেন ফেনীতে কি হচ্ছে। একরাম হত্যা হয়েছে, বিচার নাই। রিনা হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, বিচার নাই। অর্থাৎ গত 10 বছরে যত হত্যাকাণ্ড হয়েছে, পাঁচগছিয়াতে চাঁদাবাজি করতে গিয়ে এক মহিলার, গর্ভবতী মহিলার পেট থেকে বাচ্চা বের করেছে। এরকম ভাবে আমাদের স্বর্ণের দোকান লুট করেছে, আমাদের নির্মাণ সুপার মার্কেট লুট করেছে। হাজারো ঘটনার সমস্ত কিছু আমার হাজারিকা পত্রিকায় লিপিবদ্ধ আছে। ইতিহাসে এরকম ঘটনা অন্য কোথাও আছে কিনা জানি না। আপনারা প্রতিদিন পত্রিকা খুললেই দেখবেন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো খুনির, কোনো না কোনো ফার্মাদের ফাঁসি হচ্ছে, বিচার হচ্ছে। প্রতিদিন বিচারের খবর আছে। কিন্তু গত 10 বছরে সেই যে একরাম হত্যা থেকে শুরু করে আরো যেসব হত্যাকাণ্ড ঘটেছে, হাজী রহিমকে হত্যার জন্য যারা অস্ত্রসহ ধরা পড়লো, তারা প্রতিনিয়ত কত ইয়াবা ধরা পড়ছে, কত হিরোইন ধরা পড়ছে, কত অস্ত্র ধরা পড়েছে, কত যে খুন খারাপি হচ্ছে, তার কোনো ইয়ত্তা নাই। হাজী রহিম একটা কথা সংসদে বোধহয় ভালোই বলেছিল। সে বলেছিল হাজারি ভাইয়ের আমলে লড়াই হয়েছে বিএনপি জামাতের সঙ্গে, সেখানে তাদের লোক আমাদের লোক মারা গেছে ঠিক, কিন্তু এখন আমাদের লোকই মারা যায় এবং আমাদের লোকেরাই মারে। একরামকে বিএনপি জামাতরা মারে নাই, একরামকে আমাদের লোকেরাই মেরেছে। পুলিশ যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তারা প্রত্যেকেই আমাদের লোক বলা যায়, মিনার ছাড়া। তাহলে আমাদের লোকদের কেন আমরা মেরে ফেলছি? কি কারণে? আওয়ামী লীগকে মারছে, এটা সরকারকে দেখতে হবে। যদিও অতি সম্প্রতি পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে শেখ হাসিনা জননেত্রী নিজেই বলেছেন বিতর্কিত প্রায় 50 থেকে 70 জনকে নমিনেশন দেবেন না। শুধু নমিনেশন না দিলেই কি তাদের শাস্তি হলো? আমি মনে করি না। এদেরকে শাস্তির আনায় তো প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এসব না করে। তারপরও এটাও একটা শাস্তি, কারণ সে দুর্বল হয়ে গেলে তার এসব অপকর্মের খেসারত দিতে হবে তাদেরকে। সে কারণে বলি, হতাশ হবার কিছু নাই। শুধু বলি যে এই যে বিচারহীনতা, এই বিচারের দাবিতে, একরাম হত্যার দাবিতে অন্যান্য অনেকগুলো আজকাল যেভাবে বেদখল করে অবৈধভাবে একজনের জমি আরেকজন নিয়ে যাচ্ছে, শত শত লোককে বঞ্চিত করে তাদের জমি জমা দখল করছে। এখন ফেনীতে কোনো চাঁদাবাজির কারণে কেউ ঘর তুলছে না। সিন্ডিকেট ছিল কমপক্ষে 100, জমি জমা বিক্রির সবাই ঘরে বসে গেছে। ব্যবসা বাণিজ্য কিছু নাই, কোনো নির্মাণ কাজ নাই, যেহেতু সিন্ডিকেটের চাঁদার ভয়ে সবাই এই অবস্থা। এখন আমি 26শে মার্চ ফেনীবাসী যারা অত্যাচারিত, নির্যাতিত, যারা বঞ্চিত, যাদের আত্মীয় স্বজন খুন হয়েছে, র্যাপ হয়েছে, তাদের সকলের কাছে অনুরোধ,
আপনারা সবাই 26শে মার্চ বিকেল 5টায় আমাদের ওয়াবদা মাঠে জড়ো হবেন। ওয়াবদা মাঠে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে, কোনো লাঠি সোটা অস্ত্রশস্ত্র প্রশ্নই নাই, শান্তিপূর্ণভাবে পায়ে হেঁটে সেখানে জড়ো হবেন। সেখানে একটি মেলা হওয়ার কথা কেউ কেউ বলছে, মেলা হলেও ক্ষতি নাই। সেখানে সবাই জড়ো হবেন এবং সেখানে জড়ো হয়ে কোনো স্লোগান দরকার নাই, কোনো বক্তৃতার দরকার নাই। ঠিক 5টা 30 মিনিটে সবাই শুধু মুষ্টিবদ্ধ একটি হাত 2-3 সেকেন্ডের জন্য একসাথে উপরের দিকে তুলবেন। আমার লোকরা থাকবে বিভিন্ন জায়গায়, তারা ছবি তুলবেন, লাইভ ভিডিও করবে। আমি যদি দেখি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে, তাহলে সেদিন, যেহেতু এদিন শুধু আমার পরীক্ষা, আমার মানুষদের পরীক্ষা, মানুষরা এই জালিম থেকে মুক্তি চায় কিনা। যদি সবাই ভয়ে থাকেন, যদি সবাই এই শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের সূত্রপাতটি করতে না পারেন, তাহলে আমি কি করব একাকী? আমাকে সাহস দিতে হবে, সমর্থন দিতে হবে। আর সমর্থনটা তো আমি বলছি না আপনারা যাই এখনই লড়াই করুন। আমি বলছি সমর্থন আমার প্রতি জালিমদের বিরুদ্ধে আছে কিনা এটা আগে জানতে হবে। না জেনে আমি যদি কতগুলো বেঈমানকে নিয়ে মাঠে নেমে যাই, তাহলে তো ভরাডুবি হবেই। কিন্তু প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত অন্যায়ের বিরুদ্ধতাকারীদের নিয়েই আমাকে লড়াইতে নামতে হবে। সেজন্য এটা শুধু একটা পরীক্ষা। এই পরীক্ষায় ওই মাঠে জায়গা না হলে রাস্তায় রাস্তায় সমগ্র ফেনী শহরে ঠিক 5টা 30 মিনিটে মুষ্টিবদ্ধ হাত যদি উঠে, তাহলে মনে করেন যে আমি মৃত্যুকে আর ভয় করব না। মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে, বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছি, চলবে। সুতরাং এরপরেই আমি আশা করি 26শে মার্চের পরেই আমি পহেলা বৈশাখ আরেকটি চমক দেব। পয়লা বৈশাখের পরেই আমি আশা করছি পহেলা মেতে আমি ঢাকার প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধন করব। সেই মানববন্ধনে আশা করি ইকবাল সোবহানও থাকবে এবং আমি 25শে মার্চের 26শে মার্চের স্বাধীনতা দিবসের ওই দিন, আমি আগে ভুল করেছি কিনা বুঝতেছি না, ওইটা 26শে মার্চ হবে। যেটা বলেছি ওয়াবদা মাঠে করার জন্য, সেটা 26শে মার্চ অবশ্যই স্বাধীনতা দিবসে। সেদিন সেই পহেলা মে শ্রমিক দিবসে আমরা আহ্বান করব, যারা পারেন ফেনী থেকেও আসবেন। আর ওয়াবদা মাঠে যেহেতু ছুটির দিন আছে, যদি পারেন ঢাকায় যারা জালিম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত, তারাও এসে যুক্ত হন। ফেনীবাসীকে জাগিয়ে তুলুন। অনেক দিন ঘুমেছিলেন, ঘুমে থাকতে 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 সব কিছু শেষ হয়ে গেছে, আরও শেষ হয়ে যাচ্ছে। কোনো বিচার নাই, কোনো বাধা নাই। এখন চুরি শুরু হয়েছে প্রতি রাতে। চোরেরা এখন আগে ঘরের ফাঁক দিয়ে স্প্রে করে নতুন, অর্থাৎ কেমিক্যাল অস্ত্র, এটা দিয়ে সবাইকে অচেতন করে, তারপরে সব নিয়ে যায়। ভেন্ডু হাজারের ঘরে চুরি, এদিকে আমার মেহিরের ঘরে চুরি। মেহির মানে সেই এখন সড়কের কোথায় ঢাকা যেন চাকরি করে, ফাজিলপুর বাড়ি, তার ঘরে চুরি। আমাদের কামাল হাজারির ছেলের ঘরে চুরি, ফারুক হাজারির ঘরে চুরি। অর্থাৎ কেবল মাস্টারপাড়া এলাকাতেই গত 15 দিনে বোধহয় 100 ঘরে চুরি হয়েছে। কেউ বাধা দেবার নাই, চোর ধরার সাহস কারো নাই, চোর ধরে তার গায়ে হাত তোলার সাহস করে নাই। এক অরাজক অবস্থা। এই অবস্থা থেকে তো মুক্তি পেতেই হবে। এই অবস্থা থেকে যার জমি সে বিক্রি করবে না, বাধ্যতামূলক বিক্রি করানো হচ্ছে। কাউকে টাকা দিচ্ছে, কাউকে টাকা দিচ্ছে না, এরকম ভাবে যে, অর্থাৎ কত হাজার কত শত ঘটনা, এর কোনো ইয়ত্তা নাই। সেজন্য সবসময় আমার মনে হয় হাজী রহিম আরো একটি কথা ভালো বলেছিল,
যে যেখানে এসপির নিরাপত্তা নাই, এসপি রাষ্ট্রপতি এর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কারণজনিত ভাবে ট্রান্সফার চেয়েছে, ইকবাল সোবহানের মতো লোকের কথা বলেছে, এভাবে সমস্ত তাকে হেয় করেছে। জয়নাল হাজারী মুজিবুদ্দিন নাম দিয়েও মুজিবুদ্দিনে যেতে পারছে না, তার পত্রিকা বন্ধ করে। এটা তো সহজেই অনুমেয়। তবে এখন যারা বলেছিল আমরা ট্রান্সফার হতে দেব না, শাস্তি করব, অভিযোগ ছিল শেখ হাসিনাকে বোমা মেরে হত্যা, কিন্তু সে এখন আইজি অফিসের অফিসার, এখনো সে ফেনী সহ সবকিছুর বিষয় নিয়ে মাথা ঘামাতে পারবে। আমি অনুরোধ করব ফেনীবাসীর প্রতি, তিনি যেখানেই থাকুন যেন করেন। তো তাহলে আমি বলতে গেলে এই আওয়ামী লীগের জন্মদাতা, আধুনিক আওয়ামী লীগের, যেহেতু এই আওয়ামী লীগ যখন কেউ মুখে আনতে পারত না ৮৬-তে, তখন সেই আওয়ামী লীগের প্রার্থী হয়ে আমি জিতেছিলাম লড়াই করে। তারপরে লড়াই করেছে বিএনপির সঙ্গে, তারপর এভাবে লড়াই করতে করতে ফেনীকে আমি আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করেছি। আর তাই আজকে ইতিহাসে নজিরবিহীন বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করলেন আর বউ বাচ্চা নিয়ে মরে গেলেন। আমি ফেনীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলাম আর তাদের হাতেই আমার কর্মীরা মার খাচ্ছে। তাদেরকে বঞ্চিত করতে গিয়ে কেবলই বলা হচ্ছে এদের গায়ে হাজারীর গন্ধ। আরে হাজারীর গন্ধ তো তোদের সকলের গায়ে, এই নিজামের গায়ে কার গন্ধ? যাদেরকে কথা বলে বাদ দেয় ওদের জিজ্ঞেস করা উচিত। প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, এখন যারা হচ্ছে নতুন লোক তো কেউ নাই, কিছু নতুন চোর ডাকাত আছে। চোর ডাকাতকে সংঘবদ্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এই জিম্মি দশা বেশি দিন থাকবে না। আল্লাহর রহমতে আমরা যখন শুরু করেছি, আল্লাহর রহমতে আমরা যখন সূত্রপাত করেছি, আমাদেরকে হতে পারে বুকের রক্ত দিয়ে এটা আমাদের প্রতিহত করতে হতে হবে। কিন্তু আর বসে থাকলে এটাকে আমার মনে হয় তাহলে আমাদের কোনো রকমেই কোনো হবে না। এখন আমি আরেকটি কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই এই মুহূর্তে, আমাদেরকে আন্দোলন যদি শুরু করবার সমর্থনটা পেয়ে যাই, মুনাজাতের মাধ্যমে নয়, কারো কাছে আবেদন নিবেদন করে নয়, এই আন্দোলনের মাধ্যমেই তাদেরকে ভাসিয়ে দেব। আমি একটি কথা পরিষ্কার আজকে আবার বলতে চাই, ফেনী যদি জালেম মুক্ত হয়, আমি কোনো পদ চাইব না, আমি কোনো এমপিগিরি করতে চাইব না, আমি কোনো দলীয় পদ চাইব না। আমি এই ফেনীবাসীর উদ্দেশ্যে বলছি, জালিম মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমি চিরতরে দরকার হলে দেশ ছেড়ে বিদেশে চলে যাব, সেখানে জীবনের যে কয়টা দিন বেঁচে থাকবো সেখানেই কাটিয়ে দেব, এবং সেখানে মৃত্যুর পরে আমার লাশটি যেন শুধু আবার ফেনীর মাটিতে আসে, এটাই চাই। বঙ্গবন্ধু যেমন পাকিস্তানের কারাগারে বসে পাকিস্তানিদের বলেছিলেন ফাঁসি দিতে চাও দাও, কিন্তু আমার লাশটা শুধু বাঙালির কাছে বাংলাদেশে পাঠিয়ে দিও, সেভাবে আমিও যেখানেই থাকবো বিদেশে, সেখানে আমার পরিমণ্ডলের সকলকেই বলে দেব আমি মৃত্যুর সাথে সাথে শুধু শেষ দায়িত্ব হিসেবে আমার লাশটা আমার ফেনীবাসীর কাছে পৌঁছে দেবেন। এখন অবশ্যই আমার মনে হচ্ছে আজকেও কিন্তু অনেকগুলো বিষয় চলে এলো, সেজন্যে এবার আমি শুধু বলি শেষ খেলা শুরু হয়েছে। শেষ খেলাটা আমি একা খেলবো না, সবাইকে খেলতে হবে। সবাইয়ের যে শেষ খেলা শুরু হলো, এই খেলায় কেউ পরাজিত হয় না, আমরাও পরাজিত হব না। কোনো অবস্থাতেই হতাশ হবেন না। আসুন না সেই ২৬শে মার্চে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে
ক্যাডারদেরকে উপেক্ষা করে একটি হাত কয়েকটি সেকেন্ডের জন্য তুলে দেই, তাতেই তাদের ভিত নড়ে যাবে, তারা বুঝবে তাদের দিন শেষ হয়ে গেছে। তারপর যত মারুক কাটুক খুন করুক, তারা ক্যাডার লাগিয়ে দিবে, ক্যাডার লাগিয়ে দেবে। পাকিস্তানিরাও সেনাবাহিনী লেলিয়ে দিয়েছিল। ন্যায়ের আন্দোলন কোনোদিন থেমে থাকে না। সেজন্য আমি বলি, শেষ কথাটি বলি, রবীন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন তুমি কি তাদের বেসেছ ভালো? আমি বলি না। উত্তর দিতে গিয়ে সুকান্ত বলেছিল, প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে আমি কি সে কথা ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শেষ করি, উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। কোনটা ডাউনলোড?